প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজে। মূলত সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী এই আয়োজন। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, গণভোটের 4টির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের। জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত নিলে দায় সরকারের, বিএনপি। দৈনিক আমার দেশ, নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় ইসকন। সাংবাদিকদের আসিফ নজরুল, জুলাই সনদ বাস্তবায়নে 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত। দৈনিক ইত্তেফাক, 3-4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জানা যাবে, আসিফ নজরুল। রাজনৈতিক উত্তাপের মধ্যে সনদ বাস্তবায়নের খসড়া প্রস্তুত, উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে কাল। দৈনিক ইনকিলাব, দ্রুত নির্বাচনী সকল সমস্যার সমাধান, অর্থনীতিতে বাড়ছে সংকট। লকডাউন ঘিরে নিরাপত্তা বলে পুরো ঢাকা। দৈনিক নয়া দিগন্ত, রাজনৈতিক ঐক্যমত্য না হলেও সরকার প্রস্তুত, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ জানা যাবে 2-3 দিনের মধ্যে। দৈনিক যুগান্তর, ফের আতঙ্ক, আগুন, সন্ত্রাস, 13 নভেম্বর ঘিরে গুজব, উত্তেজনা। দৈনিক সমকাল, গাড়িতে চোরাগোপ্তা আগুন, মৃত্যু, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হতে পারে আগামীকাল। বাংলাদেশ প্রতিদিন, আলোচনার টেবিল থেকে রাজপথ, সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে দায় সরকারের। দৈনিক কালের কণ্ঠ, দুই পক্ষই অনড়, কড়া বার্তা, জুলাই সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দিলে দায় সরকারের। দৈনিক মানবজমিন, সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলে দায় সরকারের, জুলাই সনদ ঘিরে গলদঘর্ম সরকার। দৈনিক দেশ রূপান্তর, জনমনে ডর, 13 নভেম্বর, এনসিপি একা লড়ল, আসন সমঝোতার গুঞ্জন। দৈনিক কালবেলা, নিরাপত্তার জালে ঢাকার চারপাশ। দৈনিক বণিক বার্তা, দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতার নির্দেশ, রেলের সেবায় উন্নতি নেই, কমছে না লোকসান। The Daily Star, uncertainty lingers on his party's digit. No polls, only charter granted legal status. New Age, Shagorduni, Tonu, Toki, Munia murder. Families still cry for justice. Driver dead, 5 more buses burnt. ইলিশ ভাই, দেখছিলেন বা শুনছিলেন বিভিন্ন পত্রিকার শিরোনাম। যে বিষয়টা আপনি শুনেছেন যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে কিন্তু আবারও 2 দল মুখোমুখি, কি ভাবছেন? 2 দল না, অনেক দল মুখোমুখি। ধরুন, কালকে জামাত ইসলামী এবং 8টি ইসলামী দল সমমনা বড় প্রোগ্রাম করেছে। জুলাই সনদ তো বাস্তবায়ন না হোক কেউ চায় না, কোনো দলই চায় না, আমি মনে করি। কারণ জুলাইতে যে আন্দোলনটি হয়েছে সব দলের অবদান আছে, এবং যে দলগুলো আন্দোলন করেছে তারা কিন্তু সাফারও করেছে। আমরা দেখেছি 15.5 বছর আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি বলুন, জামাত বলুন, হেফাজত বলুন, অন্যান্য যে দল আছে, ছোটোখাটো দলগুলো, তাদের নেতা কর্মীরা বিভিন্ন নির্যাতিত হয়েছে, জেল খেটেছে। আমরা নিশ্চয়ই মনে হচ্ছে, নিউ ইয়র্ক টাইমসেও রিপোর্ট হয়েছিল কীভাবে জেলের বারান্দায় বিএনপি নেতারা, বিরোধী দলের নেতারা দৌড়দৌড়ি করে। যাই হোক, তারপর জামাত বলুন, তাদের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপর বিপি নূর, তাকে বিভিন্ন সময় প্রহার করা হয়েছে, টর্চার করা হয়েছে। মান্না ভাইকে, যে ছোটোখাটো যারা, তারাও কিন্তু অনেক সাফার করেছে। সুতরাং জুলাই সনদের বিষয়ে আমার মনে হয় কারো কোনো আপত্তি নেই, এটা বাস্তবায়ন হবেই আমি মনে করি, এবং দলগুলো এটা দায়িত্ব আমি মনে করি। তবে গণভোটটা নিয়ে আমারও কথা হচ্ছে, গণভোটের নির্বাচনের দিনে দিলে ভালো, জাতিসংঘ নির্বাচনের দিনে। এটা নিয়ে তো ইগো দেখাবার কিছু নেই যে আগেই দিতে হবে, কারণ এটি আগে দিলে এখন মূল সমস্যা হচ্ছে মানুষকে তো বোঝাতে হবে গণভোট কী। অনেক মানুষ কিন্তু বোঝে না এখনও ভালোভাবে। অনেকগুলো বিষয় রয়েছে গণভোট, এটা শুধু একটি বিষয় না। যেমন জিয়াউর রহমান সাহেবের আমলে যে গণভোট হয়েছিল, তার শাসন ব্যবস্থা সাপোর্ট করে, কিন্তু সেটা না ভোট হয়েছিল, এটা সোজা বিষয়। বাট এবারে কিন্তু একটু জটিল আছে, এগুলো একটা দিক। নাম্বার 2, ভোটার টার্ন আউট। হয়তো বলবে যে ভোটার কত আসলো সেটি বিষয় না, বাট এটি বিষয় কিন্তু
অধিকাংশ মানুষের সাপোর্ট আছে, কিন্তু সেটা কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয়। ধরুন যদি কোনো এমনি যে কোনো দিন যদি হয়, তাহলে কিন্তু এই ভোট দিতে মানুষ কতটুকু আসবে সেই সন্দেহ কিন্তু রয়েছে। বাট জাতীয় সংসদের নির্বাচনের দিন যদি হয়, সব দল, ধরুন বিএনপির প্রার্থী থাকবে, জামাতের প্রার্থী থাকবে, অন্যান্য দলের প্রার্থী থাকবে, তারা কিন্তু তাদের নিজেদের ঘরে যে ভোটার নিয়ে আসবে, তখন কিন্তু তারা ভোট দিতে পারবে। এবং বলা হচ্ছে যে অনেক বেশি ব্যালট হবে। না, আমরা তো স্থানীয় সরকার ইউপি নির্বাচনে আমরা কিন্তু 3টি ভোট দিই, চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন, মেম্বার। এখানে তো 2টি ব্যালট হবে, একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট, একটি গণভোটের ব্যালট। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক টাকা পয়সার বিষয়। আমরা জানি যে 15.5 বছর বিভিন্ন সময় প্রচুর লুটপাট হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে, ইন্স্যুরেন্সের আর্থিক পরিস্থিতি শেষ করে দেওয়া হয়েছে। ব্যাংকে আপনি গেলে আপনার নিজের রাখা টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে, আপনি টাকা তুলতে পারবেন না। এই অবস্থায় আবার 3,000 কোটি টাকা বা 2,500 কোটি টাকা ব্যয় করে এরকম একটি নির্বাচন আয়োজনের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নির্বাচনটা যদি এখন করতে সময় দিতে হবে তো একটু আগে। যেমন ওই দিন আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়ে IRI, যেটা তারাও বলেছে যে ভোটারদের বোঝাতে হবে এই বিষয়ে, গণভোট কী সে বিষয়ে কিন্তু ধারণা দিতে হবে, জাতীয় সংসদ নির্বাচনের ভোট কী। তো এটা যে দিতে একটু সময় লাগবে কিন্তু। বাট এখন যে দেশের অবস্থা, জাতীয় সংসদ নির্বাচনটি জরুরি। এখন যদি গণভোটকে কেন্দ্র করে আমি জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিই, ধরুন যদি ফেব্রুয়ারিতে না হয়, তাহলে কিন্তু অনেকদিন পিছিয়ে যাবে। কী বলে, রোজা আছে, বৃষ্টির সিজন আছে, নানা কিছু আছে। নির্বাচনটা মৌসুম আছে, কিন্তু সময় আছে কিন্তু। তো এই ফেব্রুয়ারিটা হচ্ছে পারফেক্ট সময়, ফেব্রুয়ারি, জানুয়ারি বা ডিসেম্বরে এরকম যে নির্বাচন হয়। তো গণভোটের কারণে যদি এটি পিছিয়ে যায়, দেশ তো আসলে ভালো চলছে না, দেশে কোনো বিনিয়োগ নেই, ইনফ্লেশন বেড়ে গেছে, প্রচুর মানুষ বেকার, দেশি বিদেশি কেউ বিনিয়োগ করছে না, কারণ তারা একটি স্থিতিশীল সরকার দেখতে চায়। এই সরকার কতদিন আছে তার প্রতি আস্থা রাখতে পারে না। এটা কিন্তু বিভিন্ন ফোরামেও বলা হচ্ছে। একজন বিদেশ থেকে একজন নিয়ে আসা, কি আশিক চৌধুরী নাম, তিনি কিন্তু অনেক বলেছেন, কিন্তু কোনো বিনিয়োগ হয়েছে বলে আমি শুনিনি এখনও। সুতরাং গণভোটটি জাতীয় সংসদের নির্বাচনের দিনেই হোক, এবং এই নির্বাচনটি যাতে বিলম্বিত না হয় সেই চেষ্টা সবার করা উচিত বলে আমি। কিন্তু সেক্ষেত্রে জামাত এবং ইসলামী যে 8টি দল তো গতকাল বলে দিয়েছে যে আপনার জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে এবং তারা আইনগত ভিত্তি দিতে হবে জুলাই সনদের। তাহলে আপনার তো ঐক্যমত কোথায় হলো? ঐক্যমত হবে, আমরা সারফেস লেভেল থেকে দেখি নানা ধরনের চেষ্টা চলছে। কারণ রাজনৈতিক দলগুলোর এই উপলব্ধি আছে, তারা যদি ঐক্যবদ্ধ না থাকে এবং কোনো সুযোগে যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে বা ফ্যাসিস্ট ফিরে আসে, তাহলে সবার কিন্তু আবার নানা জটিলতার মধ্যে পড়তে হবে। শুধু একটি জায়গায় কিন্তু তাদের ঐক্য আছে, যে আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগ যাতে ফিরে না আসতে পারে। সুতরাং সারফেস লেভেল থেকে আমরা অনেক কিছু দেখি, বাট পর্দার অন্তরে রাজনীতি কিন্তু অনেক কিছু হয়। তা আমি যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারছি, শেষ পর্যন্ত সব দলই জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হোক সেটি মেনে নেবে। এবং জুলাই সনদে সবাই তো স্বাক্ষর করেছে, জুলাই সনদ যাতে আইনে ভিত্তি পায় সেই বিষয়ে সবাই ঐকমত্য হয়েছে বলেছে সোফার আইন। কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু গতকাল বলা হয়েছে জুলাই সনদের বাইরে যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এর দায় কিন্তু তারা নিবে না, বিএনপি নিবে না, মানবে না। অর্থাৎ তারা স্বাক্ষরের পরও তাহলে কি নতুন কিছু সেখানে ইনক্লুড করা হয়েছে? মানে বিএনপি তো বলছে যে যেমন তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিছু নেই কিন্তু সেখানে। তারপরে যে কথা তারা বলেনি বা যে বিষয়ে তারা মতামত দেয়নি, এরকম অনেক জিনিস ঢোকানো হয়েছে। বিএনপি তো সবচেয়ে বড় দল এখন বাংলাদেশে, এখন সবসময় বড় দল। তো বিএনপি এই ধরনের যদি এটি হয়ে থাকে, সেটি তো দুর্ভাগ্যজনক। কারণ মানুষ আস্থা নিয়ে সবাই, আমি একটা কাগজে সই করেছি, আমি গিয়ে দেখি যদি আরেকটি কাগজ, এটা তো হয় না। তো বিএনপি যথাযথই বলেছে। সরকারের পক্ষ থেকে তো আপনার আইন উপদেষ্টা বলছে যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই, অর্থাৎ এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে তো সময় দিয়েছিল 7 দিন, সেটা গত সোমবার ওভার হয়ে গিয়েছে। এবং সরকার আমাদের কিন্তু প্রত্যাশা ছিল যে যেদিন 7 দিন সময় দিয়েছিল, গত সোমবার বোধহয় শেষ হয়েছে, আমাদের ধারণা ছিল সেদিনই একটা ডিসিশন হবে। এবং সবাই কিন্তু মানুষ, গণমাধ্যম কর্মী সহ সবাই কিন্তু ভেবেছিল ওই দিন একটা সিদ্ধান্ত দিবে। বাট এই সরকারে একটু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে সিদ্ধান্তহীনতা থাকে, সেটা আমরা লক্ষ্য করেছি।
এখন আবার আইন উপদেষ্টা বলেছেন 3-4 দিনের মধ্যে হবে। আমরা দেখি, যদি হয় তাহলে তো ভালো। যত দ্রুত সম্ভব এইসব বিষয়গুলো সমাধান করে নির্বাচনের দিকে কি বলে, নির্বাচনী ট্রেন কিন্তু চলতে শুরু করেছে। হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন মনোনয়ন প্রার্থী, বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, জামাত প্রার্থী ঘোষণা করেছে, এনসিপি ছোট দল হলেও তারাও ফর্ম বিক্রি করছে, অন্যান্য দলও করছে। সুতরাং মানুষের মধ্যে কিন্তু একটা নির্বাচনী আমেজ এসে গেছে যে নির্বাচন হচ্ছে। আর বাংলাদেশে তো আপনি জানেন নির্বাচন উৎসব, কিন্তু মানুষ এই উৎসব থেকে বঞ্চিত দীর্ঘদিন। শুধু এখন একটি ভোট তারা দিতে চায়, তাদের এক ধরনের ভোটের জন্য ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে, দিতে চায়। ধরুন এখন যার বয়স 38 থেকে 42, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি, কারণ যখন ভোটার হয়েছে সেই সময় থেকে ভোট বন্ধ, কোনো ভোট টোট কিছু নেই বাংলাদেশে। সব পুরো নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং মানুষ ভোট দেওয়ার জন্য মুখেই আছে এবং দেশের প্রয়োজনীয়তা দরকার, স্থিতিশীল সরকার দরকার। কিন্তু যত দ্রুত সম্ভব ভোট দিয়ে সেটি এই সরকার সেই ব্যবস্থা করবে বলে আমি মনে করি। তো আপনি কি মনে করছেন যে শেষ মুহূর্তে যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে রাজনৈতিক মধ্যে এটা পৌঁছে যাবে, এক জায়গায় আসতে পারবে রাজনৈতিক দলগুলো? এটা ঠিক হয়ে যাবে বলে আমি আশাবাদী। কারণ অল্টারনেটিভ নাই তো কিছু। আমি রাস্তায় মারামারি করতে পারবো, বিএনপি জামাত বা অন্য দল যারা আছেন তারা সংঘর্ষে লিপ্ত হতে পারে, তাতে শক্তিশালী হবে কে? যে শক্তিটির বিরুদ্ধে সব দল মিলে লড়াই করছে, সেই শক্তিটি আবার যেমন এই 13 তারিখ লকডাউন দিছে, অনলাইনে বোধহয় ঘোষণা করেছে, এগুলো যদিও 1% লকডাউনও কোথাও বাস্তবায়ন হবে বলে আমি, এটি একটি আওয়াজ আর কি। এটি এত দ্রুত পৃথিবীর কোনো স্বৈরাচার বিদায় নেওয়ার পর ফিরে আসেনি, কিন্তু আমাদের কিন্তু মনে আসছে এটা পৃথিবীর ইতিহাস খুব কম। সুতরাং যতই স্বপ্ন দেখা, যতই ইন্টারভিউ দিক, আবার দেশে ফিরবে, হঠাৎ করে ঢুকে পড়বে, এই স্বপ্ন পূরণ একটু কঠিন আমার মনে হয়। কারণ আপনি দেখবেন যে এবার যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা অধিকাংশ ছিল কিন্তু তরুণ। ধরুন তাদের 18 থেকে বা 17 থেকে 22-23 বছর, 25 বছর। এই যে বিশাল শক্তিটা, বিশাল একটি ফোর্স, যাদেরকে আমরা কি বলে এক ধরনের বলতাম যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই জেনারেশনে আন্দোলন করতে পারবে না। তারা সারাদিন ফেসবুকিং করবে, তারা টিকটক করবে, নানা কিছু করবে তারা, কিন্তু আমাদের ধারণা কিন্তু ভুল প্রমাণিত করেছে। এবং আপনি দেখবেন যে এই যে ফোর্স আন্দোলন করেছে তারা কিন্তু অনেক দিন রাজনীতি করবে বা রাজনীতি সচেতন থাকবে। সুতরাং তাদেরকে ঠেলে দিয়ে আমি ঢুকে পড়লাম, এই সুযোগ একটু কম হবে আমার মনে হয় আওয়ামী লীগ যারা আছেন, যারা পালিয়ে গেছেন। জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের যে আপনার মানবতা বিরুদ্ধে অপরাধের মামলা যেটা আপনি আনলেন, যে আগামীকাল শেখ হাসিনা সহ 3 জন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, সাবেক ডিএমপি কমিশনার আব্দুল্লাহ মামুন ওই সহ 3 জনের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে কিন্তু সামনে রেখে 13 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কি হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনার জনমনে আতঙ্ক। এবং গতকালও রাজধানীতে 6টি বাসে আগুন দেওয়া হয়েছে, আজকে ভোরে আশুলিয়ায় একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে মোকাবেলা করার জন্য। কীভাবে দেখছেন? না, নাশকতা চলছে কদিন ধরেই কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই কালকে 13 তারিখ যেটি আপনি বললেন লকডাউন আওয়ামী লীগ ঘোষণা করতে, কিছু কর্মসূচি তারা পালন করার চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগ ধরুন বহু লোক করতো এক সময়, সবাই তো আর পালিয়ে যায়নি, পালিয়ে গেছে কত অল্প সংখ্যক, 20,000, 30,000 বা 40,000, বাকি তো আছে দেশে। এবং এটা এমন একটি ঘনবসতিপূর্ণ দেশ, এখানে কিন্তু মানুষের সঙ্গে মিশে যাওয়া কোনো বিষয় না। আমি একটা ককটেল মেরে মিশে গেলাম, সেই দেশের পরিবেশটা এরকম। সুতরাং বিভিন্ন জায়গায় তারা জানান দিচ্ছে যে আমরা এখনও আছি, বাট এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো আসলে এর কোনো রেজাল্ট বা ফল আছে বলে আমি মনে করি, বা রায়ের ক্ষেত্রে বা দিন ধার্যের ক্ষেত্রে এটি ন্যূনতম কোনো প্রভাব ফেলবে না। সুতরাং আওয়ামী বন্ধুদের বলতে চাই যে এগুলো না করে যদি সুযোগ থাকে ক্ষমা চেয়ে জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। এবং আপনি জানেন খুব দুর্ভাগ্যজনক, একজন আওয়ামী লীগ সমর্থকও মনে করেন না যে তারা দুর্নীতি শাসন চালিয়েছে, গুম করেছে, তাদের আমলে গুম হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে, পুরো দেশ ফোকলা করে দেওয়া হয়েছে, $134 বিলিয়ন পাচার করা হয়েছে, বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এটি ভাবা যায়? আগে আপনার ঘরে ডাকাত আসতো টাকা নেওয়ার জন্য, এখন আপনি টাকা ব্যাংকে রাখছেন, ডাকাতরা নিয়ে যাচ্ছে, আপনি গিয়ে দিয়ে আসছেন, এরকম বিষয়টা হয়ে গেছে।
এই চিত্র তো কোনোদিন ছিল না। যেমন ঈশ্বর সাহেবের আমলে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু টাকাটা দেশের বাইরে জানেন, টাকাটা যখন দেশের ভেতরে থাকে এটি কোনো না কোনোভাবে কিন্তু মানুষ উপকৃত হয়। কিন্তু এই শাসনামলে গত 15.5 বছর শাসন সব পাচার করে দেওয়া হয়েছে, সব বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি লোকের 300-400 বাড়ি, এটা ভাবা যায়? কিন্তু হচ্ছে। এবং ফ্রি স্টাইল, আপনার ব্যাংক, আমি একটি 5 স্টার হোটেল নিয়ে আপনার পিস্তল থেকে বলবো সিগনেচার ব্যাংকটা আমার। এটা কোনো সভ্য গণতান্ত্রিক কোনো আধুনিক দেশে এটি ভাবা যায়? এটি কিন্তু হয়েছে, এটি কিন্তু হয়েছে। এই যে দেখুন ইসলামী ব্যাংকগুলোর কি অবস্থা, সব টাকা নিয়ে গেছে। একজন গ্রাহককে 5,000 টাকা দিতে পারে না, অ্যাকাউন্টে দেখা টাকা আছে বাট 5,000 টাকা দিতে পারে না। এটা ভাবা যায়? সুতরাং সেই শক্তিতে বসে নেই একটা সাজানো সংসার। এমন জনমনে এমন ধারণা দেওয়া হয়েছিল যে শেখ হাসিনার বুঝি পতন সম্ভব না, তিনি যে টাইরান্ট হয়ে উঠছেন, তিনি যে দানব হয়ে উঠছেন, তার বুঝি পতন সম্ভব না। কিন্তু পতন কিন্তু হয়েছে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, ওই 2-1টি বোমা ব্লাস্ট করে বা গাড়ি পুড়িয়ে তারা আবার ফিরে আসবে সেই সুযোগ বাংলাদেশে আসে খুব সহসা আছে বলে আমার মনে হয়। এক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোকে আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে ফেসিবাদী বা ফেসিস্টদের প্রতিরোধের জন্য। হ্যাঁ, সেটাই তো আগে আমি বললাম, যদি নিজেদের মধ্যে ঐক্য না থাকে তাহলে কিন্তু যার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, যে দুঃশাসনের বিরুদ্ধে, সেই শাসন আবার ফিরে আসার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে সরকারের কোনো কি দুর্বলতা ছিল কিনা? অনেক প্রশ্ন উঠছে যে সরকার প্রথম থেকেই যেন কেমন একটি আপনার কোনো কঠিন পদক্ষেপ নিতে পারেনি, বিশেষ করে যেমন এই যে আপনার লকডাউন, যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচি বোমা মেরে চলে যাচ্ছে, বিভিন্ন পুলিশ অনেক সময় নিষ্ক্রিয়। তাহলে কি মানে বিষয়টা নিয়ে তো জনমনে যে পুলিশ কি এখনো সক্রিয় হতে পারে নাই? না, পুলিশের মনে তো ভীতি এখনও কাজ করে, কারণ পুলিশকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, তারা নিজেরা অনেক অন্যায় করেছে, তারা নিজেরাও বলে, যখন পার্সোনাল ইন পার্সোন আলোচনা হয় তারাও বলে। সেই ভীতিটা এখনও কাটেনি পুলিশের যে ভীতিটা ছিল। বাট আস্তে আস্তে ঠিক হচ্ছে আমার ধারণা। নতুন করে তো পুলিশ, সে আগের পুলিশ তো আছে, এটা তো চেঞ্জ হয়নি, নতুন কোনো পুলিশ নেওয়া হয়নি। কিছু বোধহয় অফিস এসআই নিয়েছে, তো সামান্য। সুতরাং আর আইন শৃঙ্খলা ব্যাপারে যেটা বলবেন, এই সরকার তো ধরুন রাজনৈতিক দলের সরকার একরকম আর এই সরকার একরকম। আপনি দেখবেন যে দাবির বন্যা বয়ে যাচ্ছে, এবং দাবি করলেই আগে আমার কি করতে হবে, ঢাকার যে সবচেয়ে ব্যস্ততম সড়ক সেটি বন্ধ করতে হবে। এটা দুর্ভাগ্যজনক, মানুষ হারতে এতটুকু ছোট্ট। আমি একটু ফিগার দিই, পৃথিবীর যে কোনো আধুনিক নগরীতে 25% রাস্তা থাকতে হয়, ঢাকায় আছে 7%, তাও 5 বছর আগের হিসাব। তারপর যে ফুটপাথ দিয়ে আমি এখন যানজট না, এখন আপনি জনজটে পড়ছেন। জনজট, ফুটপাথ, আপনি ফুটপাথ দিয়ে হাঁটতে পারবেন না, কিন্তু এই যে কারণ বাজার আপনি হাঁটতে পারবেন না, অনেক কষ্ট করে হাঁটতে হবে। তো সেখানে আমি এই যে কালকে দেখলাম যে প্রার্থী, ইলেকশন 4 মাস বাকি, 2 জন প্রার্থীর বিরাট শোডাউন চলছে নগরীতে, পুরো কারণ বাজার থেকে উত্তর দিকে যে এলাকা সব কলাপস করে গেছে। এটা দুর্ভাগ্যজনক। আর যে কথা আমি বলছিলাম, সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে শাহবাগ বন্ধ করবে, প্রেস ক্লাব বন্ধ করবে, তারপরে মহাখালী বন্ধ। মানে আমার টার্গেট হচ্ছে আমি যেখান দিয়ে বেশি মানুষ চলাচল সেখানে আমি বন্ধ করবো। অন্য একটা কারণ আছে, কারণ গত 15.5 বছর দাবি কেউ কিন্তু জানাতে পারেনি, কারো দাবি পূরণ হয়নি। যেমন দাবি জানালো কেউ, ধরুন আমি একটা দাবির কথা বলব, আমি আগে শেখ পরিবারের স্তুতি করে তারপর দাবির কথা আমি বলতাম, তো দাবি আদায় হয় না। সুতরাং এই সরকার ক্ষমতায় আসছে পরে দাবি একটু বেশি জানাচ্ছে মানুষের, প্রতিদিনই কোনো না কোনো। কালকেও বোধ হয় শিক্ষক আন্দোলন শেষ হয়েছে, কালকে না পরশুদিন ছিল তারা আপনার কর্মসূচি, এবং অদ্ভুত দাবিও আছে। আপনি দেখুন, এই মহাখালী একটি কলেজ আছে, তিতুমির কলেজে ভর্তি হচ্ছে, তারা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতেছে, যে আমাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। আফওয়ানি, তুমি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও না, তুমি তো কলেজে ভর্তি হচ্ছ, তুমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারবে না। পুরো 5 দিন ঢাকা কলাপস করে রেখেছে। এই যে ঢাকা কলেজ, সিটি কলেজ, আপনার মোটামুটি বহুবার তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, এরকম বহু জায়গায় আছে। সরকার নিয়ন্ত্রণ, যেটি আপনি বলছেন নিয়ন্ত্রণ, একটু তো
ঢিলেঢালা ভাব আছেই সবসময়। আমি বলি যে তাহলে জাতীয় নির্বাচনের সামনে রেখে আপনার তো বড় কর্মযোগ্য, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যদি আপনার সারা দেশে 300 আসনে যদি হয়, সে কি পারবে? আইনশৃঙ্খলা বাহিনী কি প্রস্তুত? যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রস্তুত আছে। আপনাদের বিকল্প নেই। আপনি আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলে বা নতুন লোক রিক্রুট করে নির্বাচন করা টাইম কনজিউমিং, অনেক সময় লাগবে। আপনার এই যে জনবল আছে, জনবলের মধ্যেই করতে হবে। এখন সরকারকে অ্যাক্টিভ হতে হবে। যখন নির্বাচন কমিশনের শিডিউল ঘোষণা করবে, নির্বাচন কমিশনের বেশি ক্ষমতা থাকবে, তারাও কাজ করবে। এবং সেনাবাহিনী তো বলেছে সর্বাত্মক সহযোগিতা করবে, সেনাবাহিনী মাঠে থাকবে। সুতরাং নির্বাচনটি উঠিয়ে নিতে হবে এবং উঠিয়ে নিতে পারতে হবে। না পারতে হলে আমাদের বিরাট সংকটে পড়ব। কারণ আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি। গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রই যদি আমার দেশে না থাকে তাহলে তো আমাদের লড়াই কেন, এই জীবন কেন? প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে। হয়তো যাদের ফ্যামিলির মানুষজন তারা বুঝতে পারেন যে এই কষ্টটা কি। যার চোখ হারিয়ে, 2টি চোখ হারিয়েছে, পা হারিয়েছে, কত ধরনের আহত আছে, সেই গণতন্ত্রের জন্যই তো লড়াই করেছে। সুতরাং গণতন্ত্র উত্তরণের পন্থা হচ্ছে নির্বাচন হতে হবে। এবং নির্বাচনটা এত জরুরি হয়ে গেছে, যদি ফেব্রুয়ারিতে কোনো কারণে না হয় তাহলে কিন্তু আমাদের গভীর সংকটে পড়বে দেশ। এটা মাথায় রাখবেন। কারণ আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ডের দেশ, বাংলাদেশেও আমাদের কিন্তু বিভিন্ন পাওয়ার, সুপার পাওয়ার নানা ধরনের ইকুয়েশন করছে বাংলাদেশ নিয়ে। তো সেই ফাঁদে যেন আমরা না পাই। একটি প্রকৃত প্রতিনিধিশীল সরকার যদি থাকে তাহলে কিন্তু এইসব সংকট আমরা মোকাবেলা করতে পারি, না হলে কিন্তু পারবো না। আর একটা বিষয়, আপনার গত সম্প্রতি পরশুদিন দিল্লিতে একটা বিস্ফোরণ হয়েছে, আপনি বোধহয় জেনেছেন যে দিল্লিতে, ওইটা নিয়ে কিন্তু আবার ওরা বাংলাদেশকে জড়িয়ে বলেছে যে বাংলাদেশের মাটি। এ বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে গতকাল প্রতিবাদও জানানো হয়েছে। তো এই যে দিল্লি, এই বিষয় মানে কিভাবে দেখছেন যে কিছু হলেই যে আমাদের দিকে? ইন্ডিয়া যা হয় আমরা তার জন্য আমরা দায়ী না, কিন্তু আমাদের এখানে যা কিছু হয় তার জন্য কিন্তু দিল্লি দায়ী। এই যে 15.5 বছরের দুর্বিনীত শাসন চললো, একটি কথা বলেছে দিল্লি, তুমি তো ভারত কিন্তু একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, অন্তত জনসংখ্যার দিক থেকে। ভারতের নির্বাচন ব্যবস্থা নিয়ে খুব বেশি প্রশ্ন নেই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা একটা সবগুলো আপত্তিকর নির্বাচন হলো, ভারত একটি কথা বললো না, কোনোদিন ইনক্লুসিভ ইলেকশনের কথা বললো না। এখন কিন্তু খুব বলা শুরু করেছে। এটা তো ভারত যে অভিযোগ করে, এটি ভারত দাদাগিরি ফলাচ্ছে বাংলাদেশের সঙ্গে, মনে করে যে আমরা বড় পাওয়ার, সুতরাং বাংলাদেশকে নতজান হয়ে চলতে হবে। বাংলাদেশ নতজান হতে জানে না। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ লাঠি সোটানে যুদ্ধ করেছে। দিল্লি বসে যাই ওনারা ভাবুন, বাংলাদেশকে ব্লেম দিন, এইগুলো কোনো লাভ নেই। আমি যে কথাটা শুরুতে বলেছি, দিল্লিতে যা ঘটে সেজন্য আমরা দায়ী না, কিন্তু আমাদের এখানে যা ঘটে, এই যে আমরা 15.5 বছর গণতন্ত্রহীন থাকলাম, মানুষ অত্যাচার, নির্যাতন, গুম, নানা কিছু হলো, ভারতের তো অনেকটা দায়ী, তো অস্বীকার কোনো উপায় নেই। এবং ব্লাইন্ডলি আপনি এখনও দেখুন, এখনও আওয়ামী লীগের নেতাকর্মী যে আশ্রয় নিচ্ছে কোথায়? দিল্লিতে। এবং ওখান থেকে বসে বসে তো আপনার ফেসবুকে মেসেজ দিচ্ছে, বানিয়ে দিচ্ছে। সেটাই তো আমি বললাম যে আমরা দায়ী না, বরং তারা অনেক কিছুতে দায়ী। এবং সম্প্রতি কিন্তু দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও কিন্তু বলছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে তার বক্তব্য সংযত হওয়ার জন্য। এই বিষয়টা এই ধরনের, এটা তো অডাসিটি। তাদের গাত্রদাহ শুরু হয়েছে শেখ হাসিনা পতনের পরেই। তাদের একটা সাজানো বাগান, বাংলাদেশে লুটপাট করার, অসমোচিত নানা চুক্তি করা, বিদ্যুৎ চুক্তি, এই সেই নানা কিছু করার, সেটা তো হঠাৎ একটু ধাক্কা খেয়েছে। কারণ তাদের যে বসংবাদ সরকার, সেটা তো ক্ষমতায় নাই। এই যে একটা বেদনা, এই বেদনা তারা ভুলতে পারে না। আপনি ইন্ডিয়া যদিও সাম্প্রতিককালে একটু থেমেছে, পত্রিকাকে উল্টা পাল্টা মিথ্যা নানা কিছু করতে রয়েছে, আপনার চোখে পড়েছে। ওই কারণেই একটি গাত্রদাহ, খুব কষ্ট পেয়েছে। এই বিনা ভোটে, রাতের ভোটে, ডামি ভোটে যদি আরও আওয়ামী লীগের শাসন প্রলম্বিত হতো তাহলে তারা ভালো বোধ করতো। তো কারণও আছে, আওয়ামী লীগই তো বলেছে যে আমরা ভারতকে যা দিয়েছি কোনোদিন ভুলবে না। আর শুধু স্বাধীনতা দেয়া বাকি ছিল। আমার মনে হয় যদি আর 2-4-5 বছর থাকতো কী হতো আমি জানি না। সুতরাং ভারতের তো বিরাট বেদনা আছে, তাদের অনেক কষ্ট না। কারণ আর তাদের তো একটি মাত্র দেশও না, দেশের সরকার ছিল তাদের পক্ষে। আর তো কোনো প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক রইত। আপনি ধরুন চীন নাই, পাকিস্তান নাই,
ইভেন ছোট্ট রাষ্ট্র নেপাল তার সাথে নাই, হ্যাঁ, ভুটান নাই, দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সঙ্গে সম্পর্ক নাই, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক নাই, বাংলাদেশের সঙ্গে ছিল না, বাংলাদেশের একটি সরকারের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে কিন্তু ছিল না। সেটি তারা হারালোতে এই কষ্ট তো সহজে ভোলা সম্ভব না। তাই এই জন্য নানা প্রলাপ বকছে, নানা কিছু বলছে। তবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কিন্তু কূটনীতিকভাবে যেটা ডিপ্লোম্যাটিক হইতে আমরা আবেদন করা হয়েছিল, কিন্তু এই বিষয়ে কিন্তু কখনো রেসপন্স করছে না। চিঠির জবাবই দেয়নি। তুমি তো বলবা যে না আমি ফেরত দিতে পারবো না, একটা কিছু তো বলতে হবে, কিন্তু বলেনি কিন্তু কিছু, মানে ইগনোর করেছে, পাত্তা দিচ্ছে না বাংলাদেশকে, এরকম মনে করছে। একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন সম্প্রতি তাদের প্রার্থীদের জন্য অর্থাৎ কোড অফ কন্ডাক্ট যে আচরণ বিধিমালা, সেখানে বলা হয়েছে আগামী নির্বাচনে প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবে না। এটা কিভাবে দেখছেন? সাদা কালো পোস্টার থাকলে ভালো আমার মনে হয়। তো বাংলাদেশের নির্বাচন দেশের উৎসবে তো অনুষঙ্গ লাগবে, নানা কিছু লাগবে, তাই না? পোস্টার দিলে এটা খুব বেশি খারাপ হতো বলে আমি মনে করি না, বরং পোস্টার দেওয়া উচিত। কারণ মানুষকে তো জানান দিতে হবে। ধরুন ধানের শীষের প্রার্থী উনি, দাঁড়িপাল্লার প্রার্থী উনি, এটা কীভাবে জানবে? মাইকিং করে, সবসময় মাইকিং তো ধরুন এখান থেকে মাইকিং অন্য দূরে চলে, সব মানুষ জানতে পারবে না, বাট সব জায়গায় পোস্টার থাকে সব মানুষ কিন্তু জানতে পারবে। পোস্টার থাকা উচিত বলে আমি মনে করি। একটা বিষয় হচ্ছে জামাত সহ 8টি দল আজকে আবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার একটা সময় চেয়েছে ওই একই ইস্যু নিয়ে, যেটা আপনার যেই সমস্যাটা গণভোট এবং এই ইস্যু। তো আজকের বৈঠক, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যদি ইসলামিক দল এবং জামায়াতের সাথে বৈঠকের পর যদি মেবি 15 তারিখের মধ্যে বোধহয় গভর্নমেন্ট একটা ডিসিশন দিয়ে দিবে, যতদূর বৃহস্পতি বা কালকের মধ্যে দিতে পারে, তো সেক্ষেত্রে যদি কোনো সরকারের যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যদি এক পেশে সিদ্ধান্ত দেয় সেটাও তারা মানবে না। এক পেশে তো আপেক্ষিক বিষয়, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এগুলো আছে। আসলে সব কিছু আমার মতো হতে হবে তা তো হবে না, গণতন্ত্র এটা হবে না। সুতরাং বিএনপি যেটা বলেছে, জামাত যেটা বলেছে, এগুলো সব ইগোর বিষয় হয়ে গেছে। এগুলো ইগো দিয়ে তো রাজনীতি চলে না আমি মনে করি। সুতরাং তাদের ওই আপনার সেই পুরনো কথায় ফিরে যায়, তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। আর কর্মীদের চাঙ্গা রাখার জন্য আন্দোলন সংগ্রাম নানা কিছু হবে, দেখবেন যে হচ্ছে, বাট অন্তরালে অনেক কিছু ঘটছে, সেটা হয়তো আপনি আমি জানি না। তবে ঐক্যমত্য কমিশন আপনার যে এত আলোচনা করলো, তারা কি আলোচনা করে গেল? এই কমিশনের ইয়ে নিয়ে তো প্রশ্ন উঠছে, সেটা 270 দিন আলোচনা করেছে। তাহলে আপনার সেইখানে কি নিয়ে আলোচনা হলো? সংস্কার নিয়ে তো অনেকগুলো আপনার প্রশ্ন, এবং জনমনও জানতে চায় যে আসলে সেখান থেকে আদৌ কি তারা কোনো দিতে পেরেছে, বা কি 84টি সংস্কার প্রস্তাব নিয়ে সবশেষ হয়েছে আপনার, এবং সেগুলো থেকে এখন যে আলোচনা হচ্ছে। তো এই সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশনের কার্যক্রমটা কিভাবে দেখছে? না, ঐক্যমত্য কমিশনের নানা সীমাবদ্ধতা থাকলেও ভালো কিছু বিষয় তারা বলেছে, তাই না? আমরা তো চাই যে যাতে আর স্বৈরাচার সৃষ্টি না হয়, গণতন্ত্রের আবরণে যাতে স্বৈরাচার সৃষ্টি না হয়, সেসব বিষয়ে আলোচনা করেছে। বিভিন্ন দলগুলোর সাথেও আলোচনা করেছে, দলগুলোর মেন্টাল মেকআপ একটু চেঞ্জ হয়েছে। সুতরাং ঐক্যমত্য কমিশন একদম কিছু করেনি এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। এখন জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে দেখবেন যে আমাদের অনেক সংকট। আমাদের তো, আমরা এই 54 বছর 55 বছর বয়স বাংলাদেশের, একটা নির্বাচন, সঠিক নির্বাচন পদ্ধতি ঠিক করতে পারলাম না, যে কীভাবে ভালো নির্বাচন হবে। যে 91-এর নির্বাচনটি কিন্তু খুব ভালো হয়েছিল। এরপর কিন্তু মানে সব নির্বাচন নিয়ে, শুধু তত্ত্বাবধায়ক আমলে যে নির্বাচনগুলো হয়েছে তা নিয়ে কম প্রশ্ন উঠেছে, আর সব নির্বাচন নিয়ে কিন্তু বাংলাদেশের প্রশ্ন। তবে তত্ত্বাবধায়ক নিয়ে কিন্তু গতকাল একটা আপিলের যে একটা রায়, যে 20 তারিখে একটা রায় দেওয়া হবে, এবং সে নিয়ে কিন্তু বলা হয়েছে যে যে তত্ত্বাবধায়কের রায় ফিরে আসবে। আইনজীবীরা বলছে, বিএনপি এবং জামাতপন্থী সব আইনজীবীরা বলছে আগামীতে তত্ত্বাবধায়ক, তবে এই নির্বাচনে হবে না, সেটা হবে চতুর্দশ, অর্থাৎ পরের নির্বাচন থেকে কার্যকর। এই নির্বাচন এই সরকারই করবে আমি যতদূর জানি। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন তুলনামূলক ভালো হয়েছে। সব নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন আছে। যেমন 73 নির্বাচন একদম দিলের উপরে সিল মেরে নির্বাচন হয়েছে, আমরা জানি। অন্যান্য সব নির্বাচন নিয়ে প্রশ্ন আসে। এই যে তত্ত্বাবধায়ক একটা নির্বাচন ভালো হয়নি, যেমন 8 সালে যে নির্বাচনটি বলে 2008, সেই নির্বাচনটা কিন্তু পাতানো ছিল, প্রি প্ল্যান ছিল যে কী করতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে কেউ, এটি বলে না কেউ, বাট আমরা বলি 14, 18 আর 24, বাট 8 সালের নির্বাচনটাও কিন্তু একদম প্রি প্ল্যান ছিল। হ্যাঁ, তবুও তত্ত্বাবধায়ক সরকার আমলে যে নির্বাচনগুলো হয়েছে 91, 96, 2001
বাংলাদেশের মতো দেশে মোটামুটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এই যে দেখুন আমাদের পার্শ্ববর্তী ভারতের নানা সীমাবদ্ধতা আছে, নানা সমালোচনা আছে, কিন্তু নির্বাচনের বিষয়ে তারা কোনো প্রশ্ন ওঠে না, খুব বেশি প্রশ্ন ওঠে না কিন্তু ভারতের নির্বাচন নিয়ে। তারা কিন্তু একটা সিস্টেম দাঁড় করেছে, টি এন শেরশান নির্বাচন কমিশনার ছিলেন। কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু পারিনি এখনো। এটি প্রতিবার নির্বাচন আসলে সংঘাত হবে, নির্বাচন আসলে নির্বাচন হবে কিনা এই সন্দেহ হবে, এগুলো ঠিক। ওকে ইলিয়াস ভাই, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই ফ্রন্ট পেজে। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।